বাৎসরিক আয় মনে করেন যে আল্লাহর রহমতে প্রায় 15-20 লক্ষ টাকা। আবার একটু বলেন। 15-20 লক্ষ টাকা। একটা চাকরি থেকে সর্বোচ্চ কত বেতন আসবে? 10-20-50 হাজার টাকা। কিন্তু সে যদি একটা খামার করে তাহলে দেখা যাচ্ছে যে সেখান থেকে 1 থেকে 2 লক্ষ টাকাও কিন্তু মাসে আসা সম্ভব। আমি ইদানিং একটা জিনিস লক্ষ্য করতেছি যে অনেক টাকা পয়সা দিয়ে মানুষ বিদেশ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যায় কিন্তু অনেক প্রতারিত শিকার হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে। হ্যাঁ, প্রতারণার শিকার হচ্ছে, দালালের খপ্পরে পড়তেছে এবং অনেক কান্নাকাটি করতেছে। তো আমি বলি ওই সব ভাইদের যে আপনারা মানে এই সব টাকা দিয়ে বিদেশে না গিয়ে আপনারা যদি এই 5-7 লক্ষ টাকা বা 4-5 লক্ষ টাকা, ছোট হলেও 2 লক্ষ টাকা হলে একটা খামার হওয়া সম্ভব যদি তার প্রিপারেশনটা সেরকম থাকে। তো সেসব ভাইদেরকে বলি আমি যে বাইরে বিদেশ না গিয়ে তারা যদি নিজের উদ্যোগে একটা খামার তৈরি করে তাহলে আল্লাহর রহমতে মোটামুটি সেখান থেকে ভালো ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি। আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন যুবকথা প্রান্তিক খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে বিভিন্ন অভিজ্ঞ খামারিদের তথ্য। আজও ঠিক তেমনি এক খামারি ভাইয়ের কাছে আসছি, যিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের একজন অত্যন্ত জনপ্রিয় প্রতিনিধি সদস্য, যার একটি খামার আছে। আর আমরা যেটা বলি, গরু পালন করে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং গরুকে শিল্পে রূপান্তর করা যায়, এইরকমই এক সম্ভাবনাময় ভাইয়ের খামারে আমরা আসছি। আমরা সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রত্যন্ত অঞ্চলেও ভালো ভালো গরু, ভালো ভালো খামারি, অভিজ্ঞ খামারি রয়েছে, যার তথ্য আপনাদেরকে সমৃদ্ধ করবে অথবা যারা খামার করতে চান তাদেরকেও সমৃদ্ধ করবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আপনি ভালো আছেন? হ্যাঁ। তো আপনার পুরো নামটা কি জানো? আমার নাম মোহাম্মদ মইনুল হাসান। তো আপনার এই যে খামারটা, কয়টা গরু আছে, কি কি ধরনের গরু আছে আপনার খামারে? আমার এই খামারে আপনার গাভীর মধ্যে হলস্টিন ফ্রিজিয়ান আছে, শাহিওয়াল আছে এবং কিছু ক্রসও আছে। আচ্ছা। গাভী আছে এখানে আছে 9টা। আচ্ছা। আর আমার ওই যেখান থেকে আসলাম, আচ্ছা, আরেকটা জায়গায় আছে, ওখানে আছে 4টা। 4টা, এই 9 4 13টা। 13টা গাভী আছে। আচ্ছা। আর বাছুর আছে 5টা। 5টা, জি। আচ্ছা। আর 18টা হলো। আর ষাঁড় আছে 5টা। ষাঁড় আছে 5টা। জি। এই ষাঁড় 5টার মধ্যে সবচেয়ে যে বড় ষাঁড়টা, সেই ষাঁড়টার ওজন কত হতে পারে? এটা 25 থেকে 30 মণ। আমরা সুপ্রিয় দর্শক, আমরা দেখবো সেই 25 থেকে 30 মণ সে বৃহৎ আকারের একটা দানব আকৃতির ষাঁড়, যেটা গ্রামে আমরা ভাবতেই পারি না। এটা দেখাবো, তবে গাভীগুলো দেখানোর পর। তো আপনার যে ওই যে বৃহৎ আকৃতির বা বৃহৎ আকারের যে বড় ষাঁড়টা, তার মা কি আপনার এখানে আছে? সেই ষাঁড়টা এইটা না? জি। আচ্ছা, এর মাটা কয়টা বাচ্চা দিয়েছে এ পর্যন্ত? এর জাত হচ্ছে মুন্ডি জাত ফ্রিজিয়ানের। আচ্ছা। এ পর্যন্ত 3টা দিছে, ওটা প্রথম ছিল। ওই বাচ্চাটা প্রথম ছিল? হ্যাঁ। আচ্ছা, তো আপনি এটাকে যে মুন্ডি বলেন, যে আমরাও শুনেছি মুন্ডি। আচ্ছা, মুন্ডি সম্পর্কে আপনি কি ধারণা আছে, বা আপনি আমার দর্শক ভাইদের একটু মুন্ডি সম্পর্কে ধারণা দেবেন? ফ্রিজিয়ানের যে সব গাভীগুলো মুন্ডি গাভী, এগুলার শারীরিক কিছু ফিটনেস থাকে। আচ্ছা। যেমন এদের মাথা হবে ছোট। আচ্ছা। এদের মাথার শিং হবে না। আচ্ছা। এবং এদের দুধ হবে পর্যাপ্ত পরিমাণ অনেক বেশি। আমার এই গাভীটা, হ্যাঁ, আপনার গাভীটা দুধ কত দুধ দেয়? আমার এই গাভীটার দুধ 20 থেকে 25 লিটার দুধ হয় এখনো। জি। আচ্ছা, এখন কি গর্ভবতী অবস্থায় আছে নাকি বাচ্চা? হ্যাঁ, এই বর্তমানে প্রেগনেন্ট। কয় মাসের? এই বর্তমান 8 মাস চলতেছে। আচ্ছা, তার মানে এখন দুধ দিচ্ছে না? না, এখন আপাতত বন্ধ রাখছেন। আচ্ছা, এই বীজগুলো যদি দেন আপনি, জি, তো কার দ্বারা বীজগুলো দিলেন? এগুলা আমি আমাদের এখানে যে এই ভেটেরিনারি যে এআই কর্মী আছে নূর ইসলাম। হ্যাঁ, ওই নূর ইসলাম আমার কাছ থেকে বীজ দেয় এবং আমার খামারের সব ধরনের ট্রিটমেন্টই ওনার মাধ্যমে করি। না, উনি খুব অভিজ্ঞ। আমার এই খামারে ওনার কাছ থেকেও অনেকটা যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমার এই খামারের
মানে এই খামার সৃষ্টির পিছনে ওনারও কিছুটা ভূমিকা আছে। জি জি জি, আমার আগে তো এরকম খামার ছিল না। আচ্ছা আচ্ছা। আমার বাসায় এমনিতেই 2-4টা গাভী ছিল। তো মামাই বলতো যে আপনি একটা খামার করেন, আপনার মতো মানুষ যদি খামার করে তাহলে অনেক ডেভেলপ করতে পারবেন খামার থেকে। আসলে খামার তো আর মানে সকলের জন্য কিন্তু এই খামার নয়। গাভীটা আপনি এটা কোথা থেকে সংগ্রহ করলেন, কিভাবে সংগ্রহ করলেন? এটা আমার খামারেরই, হ্যাঁ, আমার নিজস্ব বীজের বাছুর এটা। মানে এর মাও আপনার কাছেই ছিল? এর মাও আমার কাছে ছিল। আচ্ছা, সেটা কিভাবে নিয়ে আসছিলেন? ওটা আমি বাজার থেকে কিনছিলাম। কততে কিনছিলেন? ওটা কিনছিলাম আমি প্রথম 95,000 টাকা দিয়ে। আচ্ছা, তার মানে ওটাই কি আপনার খামারের প্রথম গরু নাকি? না, খামারটা আপনার খামারের বয়স কতদিন আগে শুরু? আমার খামারের বয়স প্রায় 5 বছর। আচ্ছা, তাহলে কি ওইটা প্রথম? হ্যাঁ, ওটা আমার প্রথম গরু কিনা ছিল। ওইটাই আপনার শুরু? জি জি। আর সেখান থেকে আপনার মুন্ডি? হ্যাঁ, সেখান থেকেই মুন্ডি। এটা মানে প্রথম ডেলিভারি মুন্ডি আসে না, এটার দ্বিতীয় ডেলিভারিটা মুন্ডি গাভী আসে। আচ্ছা, মুন্ডি গাভী আসার পিছনে আর কি কোনো রহস্য বা আর কি কোনো ব্যবস্থা করলে কি এরকম মুন্ডি গাভী পাওয়া যায়? না, এটা এরকম মানে এটা প্রকৃতিগত ব্যাপার। হ্যাঁ, তবে একটা ব্যাপার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই মুন্ডি গাভী থেকে এই বাছুর যেটা হবে সেটা মুন্ডি হবে। তাই? হ্যাঁ। এর বাছুর কয়টা হলো? 3টা বলছেন আপনি? 3টা। এর আগে আমি একটা বাছুর বিক্রি করছি মুন্ডি 3 লাখ টাকা দিয়ে। একটা বাছুর? একটা বাছুর। কতদিনের? এটা প্রায় 6 মাসের মতো হবে। 6 মাসের বাছুর 3 লক্ষ টাকা দিয়ে বিক্রি করছেন? হ্যাঁ, 3 লক্ষ টাকা দিয়ে করছি। বকনা বাছুর। হ্যাঁ। তারপরে পরের 2টা বাছুরের মধ্যে একটা আছে ওখানে ষাঁড়। জি। আরেকটা আমার এখানে আছে গাভী। জি। ওটা কি মুন্ডি? হ্যাঁ, ওটাও মুন্ডি, কিন্তু ওটাও আপনার প্রেগনেন্ট। আমরা তাহলে ওই এর যে আরেকটা বাচ্চা মুন্ডি, জি, সেটাকে আমরা দেখবো ওটা মুন্ডি হয়েছে কিনা। জি, আসেন। তাহলে এইটাও মুন্ডি হয়েছে, ওখান থেকে একটা মুন্ডি হয়ে আসছে। জি। তার মানে আপনি ভাবছেন এই জগতে আপনি একটা মানে ভালো একটা ভাগ্যবান মানুষ হিসেবে নিজেকে দাঁড় করান। হ্যাঁ, ইনশাআল্লাহ আমার সেরকমই আর কি। আচ্ছা, এইটাও যে মুন্ডি, এর তো শিং দেখে বোঝা যাচ্ছে, মাথাটা কিন্তু সেম দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই কিনা? জি। আচ্ছা, এটা প্রথম গর্ভবতী হয়েছে? হ্যাঁ, এই প্রথম। কয় মাসের? এটা বর্তমান 3 মাস চলতেছে। আচ্ছা, এটাকে বীজ দিয়েছেন আপনি? হ্যাঁ, বীজ দিয়েছি। এর বয়স মানে এই প্রেগনেন্ট হয় 8 মাসে। আচ্ছা, 8 মাসে আপনি 8 মাসে বীজ দিয়েছেন? হ্যাঁ, 8 মাসে বীজ। এই কাজটাকে ঠিক করেছেন? হ্যাঁ, যেহেতু গাভীর গ্রোথ ভালো ছিল সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে এটা করি। এইখানে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, যাক, আমি ওইদিকে যাব না। আপনার এই যে এই গাভীটা দেখছি, জি, এটার বয়স কত? এটা কয়টা বাচ্চা দিয়েছে? এটা সেম, আমি একসঙ্গে 6টা গাভী কিনছিলাম। আচ্ছা, ওই যে মুন্ডির যে গাভীটা দেখতেছেন, ওর মাকে নিছিলাম 90,000, 95 দিয়ে। 95,000। হ্যাঁ। তারপরে একে কিনছিলাম, এর সঙ্গে আরো 4টা ছিল, ওই 4টা বিক্রি করে দিছি আমি। আচ্ছা, শুধু এখন আছে এইটাই? একটাই আছে। হ্যাঁ। আচ্ছা, এটা কয়টা বাচ্চা দিয়েছে আপনার এখানে? এটা আপনার 5টা। আচ্ছা, এটা দুধ কতগুলো দেয়? এটার দুধ আপনার আসে প্রায় 14-15 লিটার। আচ্ছা, আর এখন কি অবস্থায় আছে এটা? এ প্রেগনেন্ট। মানে কয় মাসের? এই বর্তমান 7 মাস এক্সিস ফিচার। কি বীজ দিয়েছেন? হলিস্টিন ফ্রিজিয়ান। আচ্ছা, আপনার ওই শেষের ওই যে ওই পাশটায় ওই গরুটা? জি, এটাও বকনাকার আপনার, এটাও ফ্রিজিয়ান। আচ্ছা, প্রথম? জি, এটা প্রথম। কয় মাসের? এটা বর্তমান চলতেছে 5 মাস। আচ্ছা, আর এর বয়স কত? এর বয়স বর্তমান ওরকমই 14-15 মাস হবে। তার মানে 14-15 মাসে আপনি এটাও 9 মাস 10 মাসে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওইরকমই 9-10 মাসে। তো আমরা আসলে এই বিষয়টা নিয়ে একটু ভাববো, একটু কথা বলবো আগামীতে। উদ্বোধন কর্তৃপক্ষ বা যারা জানেন তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে এত অল্প বয়সে এটা দেওয়া যায় কিনা। জি, আমি চেষ্টা করব পাঁচবিবি উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তার মহোদয়ের কাছ থেকে এটা জানার জন্য। আচ্ছা, আমরা পরের গাভীতে আসি। আপনার এই যে এই গাভীটা, এটা শাহিওয়াল। আচ্ছা, এটা কটা বাচ্চা দিয়েছে আপনার এখানে? এটা বাচ্চা দিচ্ছে আপনার 4টা। এর দুধ কতগুলো দেয়? এর দুধ বেশি মানে হয় না, 8-9 কেজি এরকম। শাহিওয়ালের ধর্ম এটা। আপনার এই যে কালোটা দেখছি, এটা বয়স কত? এটার বয়স প্রায় 16-17 মাস হবে। এটা কি কনসেপ্ট করা আছে? জি, কনসেপ্ট করা আছে। এটা কত মাসের? এটা ওই সেম একসঙ্গেই বীজ দিয়ে নিছিলাম ওইটা এটা। আচ্ছা আচ্ছা, মানে বয়সও সেম? জি, বয়স একটু ওই 2-3 মাসের একটু ডিসটেন্স আছে। আচ্ছা, আর এই ফার্ম আরেকটা আছে দেখতেছি ওই এর পিছনেরটা? হ্যাঁ, এটা সমবয়সী। আচ্ছা, ওইটাও কি গর্ভবতী? জি, ওইটা কয় মাসের? এটা 6 মাসের। ওইটার বয়সও সেম আর কি? বয়স সেম, এক জোয়ারে আর কি, মানে একই সঙ্গে 1 মাসেই ডেলিভারি হয়েছিল। এগুলা 8-10 দিন কম বেশি। আচ্ছা আচ্ছা,
তো আমরা আপনার এই যে এই শেডের এইটুক দেখলাম, আরো ওই পাশে আরেকটা গাভী আছে, আমরা ওই গাভীটা একটু দেখবো। জি এইটা জি, এটাও ফ্রিজিয়ান। এটার বয়স কত? এটার বয়স প্রায় 3.5 বছর। আচ্ছা, এটা কয়টা বাচ্চা দিয়েছে? এটা বাচ্চা দিচ্ছে আপনার 2টা। এটা দুধ কতগুলো হয়? এটার দুধ হয় ওরকমই 15-16 লিটার। আচ্ছা, এটা কি এখন গর্ভবতী নাকি? জি। কয় মাসের? এটার গর্ভবতী বর্তমান 4 মাস। এই খামার মানে এই আপনার এই খামার বাড়িতে এই কয়টা আছে, আর আরেক জায়গায় আপনার গাভী আছে, প্লাস ওই যে বড় সারটা আছে। জি জি। আমরা ওইদিকে যাবো এখন, ওইটা দেখবো এখন। জি। আমরা আসলে ওই খামার বাড়ি থেকে আসলাম এখন এই বাড়িতে, বা এই শেড বলবো আমি, পরে আরো শুনবো আপনার কাছ থেকে ডিটেলে যে আসলে আপনার শেড গুলো এরকম কেন। তো আপনার এটার বয়স কত? এটার বয়স প্রায় 3 বছর রাফ। এটা কটা বাচ্চা দিয়েছে? এটার বাচ্চা দিছে 2টা। এখন কি অবস্থায় আছে? এখন প্রেগনেন্ট অবস্থায়। কয় মাসের? এটা হচ্ছে 4 মাস। এটা দুধ দেয় কতগুলো? এর দুধ দেয় ওই 10 লিটারের মতো। আচ্ছা, লাল গাভীটা দেখতেছে এটা? এটা শাহিওয়াল। আচ্ছা, এটার বয়স কত? এটার বয়স 3 বছর। এটা এই পর্যন্ত কয়টা বাচ্চা দিয়েছে? 2টা। দুধ দেয় কতগুলো? না, এও বর্তমানে প্রেগনেন্ট অবস্থা। প্রেগনেন্ট অবস্থা আছে। যখন দুধ দিত তখন? ওই 8 লিটার। আর এই যে আপনার পিছনে জাস্ট একটা বাছুর দেখতেছে, এই বাছুরটা? ওরই বাছুর এটা। আচ্ছা, আপনি এই শাহিওয়ালে কি হলস্টেইন ফ্রিজিয়ান দিয়েছেন? হ্যাঁ, শাহিওয়ালে হলস্টেইন ফ্রিজিয়ান দিয়েছেন। তো এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই যে এই একটা বাছুর দেখতেছে, এই যে এটার বয়স কত? এটা ফ্রিজিয়ান। এর বয়স বর্তমান চলতেছে 5 মাস। আর একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে একটু। হ্যাঁ, একটু দুর্বল আর একটু অপরিষ্কার, মানে আপনার আজকে আমার কাজের লোক আসে, যার কারণে এই অবস্থা। ঠিক আছে, এবারে আমরা আসলে আমাদের যে মূল আকর্ষণীয় যে বিষয়টা আমরা এখানে এসে দেখেছি, সার, সেই সারটা দেখবো এখন। তো এই যে এখানে দেখতেছি এখন এইটাতে আপনার কয়টা সার দেখতেছি না? এখানে আপনার মোট কয়টা সার আছে বলছিলেন যেন? এখানে 4টা। এইটার আপনার শাহিওয়াল? হ্যাঁ, এটা শাহিওয়াল। এটার বয়স কত? এটার বয়স আপনার ওরকমই 3 বছরের মতো। 3 বছরের মতো না? দাঁত তো 2 দাঁত হয়ে গেছে অবশ্যই। এটা একটু উঠায় দেন যদি আমার দর্শক ভাইরা যদি একটু দেখতে পারতেন আর কি। তো আপনার এই শাহিওয়ালটাকে নিয়ে আপনার পরিকল্পনাটা কি? এটা রাখছি এবারে ইনশাল্লাহ এই কুরবানির ঈদে সেল করব। আচ্ছা, এটা কেমন ভাবতেছেন আপনি হতে পারে, বা আপনার আশা প্রত্যাশা? আমার আশা প্রত্যাশা দাম তো আপনার 3 থেকে 3.5 লক্ষ টাকা। এটা তো আপনার এই গাভীর বাছুর, এটা তো আপনার কিনা না? না, এগুলো আমার একটাও কিনার নয়। এগুলো মানে এই আমার যে কটা সার দেখতে আছে সেগুলো সব কয়টা? হ্যাঁ, সবগুলো নেই। আচ্ছা, এইটা তো আপনার ওই মুন্ডি গাভীর এইটা বাছুর, তাই না? হ্যাঁ, ওই মুন্ডি গাভীর বাছুর এটা। এটা মুন্ডি গাভীর বাছুর। এর বয়স কত? এর বয়স বর্তমান প্রায় 3.5 বছর, এক্সেস 4 বছর। এর ওজন আসবে প্রায় 30 মণ। 30 মণ না? জি। আচ্ছা, এইটা কতদিন থেকে পালতেছেন? এর বয়স কত? প্রায় 4 বছর। 4 বছর থেকে। এই যে আপনি এত বড় একটা সার বাড়িতে রাখছেন, আসলে এটা তো একটা গ্রাম, একেবারে প্রত্যন্ত অঞ্চল। জি। তো এই জায়গাটায় এরকম একটা সারকে বিক্রি করা সম্ভব? এরকম কাস্টমার পাওয়া যাবে? এখন রিজিকের মালিক তো আল্লাহ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার উচ্চতা কত? আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। আর গাভীর আপনার এই সারটার উচ্চতা কত? ওই সেম আর কি। তো এইটাকে যদি আপনি বাজারে বিক্রি করতে চান, দাম কত আসতে পারে, বা আপনার অভিজ্ঞতা কি বলে? আমি কিন্তু একটা সার মিলিয়ে বিক্রি করছি। আচ্ছা, এই টাইপেরই? হ্যাঁ, ওইটা বিক্রি করেছে 9.5 লাখ টাকা দিয়ে। 9.5 লক্ষ টাকা দিয়ে? এটা অনেক ছোট ছিল। ওটা ছোট ছিল না? হ্যাঁ। আর এটা তার চেয়ে বড়? এটা অনেক বড়, ওর থেকে অনেক বড়। তার মানে এটা কেমন হতে পারে? এর দাম তো মানে আমার যে চাওয়া আর কি, যে 15 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা। তো যেটা 9.5 লক্ষ টাকা বিক্রি করছে, কতদিন আগে বিক্রি করছেন? ওটা বিক্রি করছি প্রায় 6-7 মাস আগে। 6-7 মাস? হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনি ভাবতেছেন যে না, এটা বিক্রি করা আপনার কাছে কোনো সমস্যা না? না, ইনশাল্লাহ সমস্যা না। আচ্ছা, এত বড় সার পালতেছেন আপনার মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি অনেক খামারে প্রতিবেদন করেছি, তো আসলে আমার কাছে মনে হয়েছে যেটা সেটা হচ্ছে যে এই গ্রাম অঞ্চলে বড় সার করা একটু বিপদ বলতে সেভাবে, যেহেতু এই এলাকায় এটার বিপণন ব্যবস্থাটা নাই। তবে আসলে এত বড় সার করা এটা আমার একটা শখ আর কি। আচ্ছা, আপনি যা দেখতেছেন এটা আমার সবকিছুই মানে শখের উপর। আচ্ছা।
এবং টাকাটা ফ্যাক্টর নয়, টাকাটা ফ্যাক্টর নয়। এবং আমি মানে আমার যে সন্তানদের যেরকমটা মহব্বত করি, এই ষাঁড়গুলোকেও ঠিক এরকমই মহব্বত করি। এই ষাঁড়টা চোদ্দটার বয়স কত? এটার বয়স আপনার প্রায় 3 বছরের কাছে। এইটা মানে কি পরিকল্পনা আছে আপনার? এটাও যদি মানে সেরকম দামে দরে হয় বা যদি সেরকম ব্যাপারী পাওয়া যায়, এটাও বিক্রি করে দেবো। ও, এটার উচ্চতাও দেখতেছি আপনার প্রায় সমান সমান। হ্যাঁ, এটাও অনেক বড়। এটার ওজন কত আসতে পারে? এটার ওজন প্রায় 20 মণ। এটার দাম কেমন হতে পারে? এটার দাম আসলে আইডিয়া আছে 10 লক্ষ টাকার মতো। মানে যেহেতু এর আগে আপনি 9.5 লক্ষ টাকা বিক্রি করছেন। জি জি, ওটা ওটা এরকমই সেম ছিল। আচ্ছা, এটা কি বাড়ি থেকে বিক্রি করছেন না? হ্যাঁ, বাড়ি থেকে। এর বয়স কত? এর বয়স চলতেছে 2.5 বছর। এটা কি দাঁত দাঁত হয়েছে কি এটার? না, এখনো দাঁতে নেই। কুরবানি তো হবে, এটা সমস্যা নেই। হ্যাঁ, এখন অনেক এটাও তো size এর আপনার, এটা তো আপনার বাছুর। হ্যাঁ, আপনার সবই গাভীর বাছুর, বাছুর, সবই বাছুর। হ্যাঁ তো এইটা যদি কাস্টমার পান, এটা বিক্রি করবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ এটাও বিক্রি করে দেবো। এটা কেমন আপনার চাহিদা কেমন? এর চাহিদা আপনার 5-6 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, আপনার কথা বলার এই পাশে একটা ছোট্ট বাছুর আছে, খুব চিৎকার করতেছে, মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে আর কি। হ্যাঁ, তো এইটা আপনার তো বাছুর অবশ্যই। এর বয়স কত? এর বয়স চলতেছে 4 মাস, 4.5 মাস। আচ্ছা, এটা কি বড় করবেন? আপনার বকনা এটা। ও, এটা বকনা। হ্যাঁ, এটা কি গাভী করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ষাঁড়টাকে প্রতিদিন আপনি কি পরিমাণ খাবার দেন? একে খাবার দেই আপনার খড় আর নিপিয়ার যে ঘাস, হ্যাঁ হ্যাঁ, এটা মিশিংয়ে কেটে এবং পেট ভরা পর্যন্ত খাই। কত কেজি? মাপে তো খাওয়াই না। তাও তো আনুমানিক একটা কত কেজি হতে পারে? দিনে প্রায় খাই তো 1 মণের উপর। আচ্ছা, আর দানাদার খাবার? আমি ঘাসটা পর্যাপ্ত পরিমাণে খাওয়াই। আচ্ছা, দানাদার উপর গুরুত্ব দেন না আপনি? না, বিষয়টা হচ্ছে যে আমার এই আপনার খামারের কিছু পূর্ব শর্ত আছে। আচ্ছা, হ্যাঁ। খামার করতে গেলে সর্বপ্রথম আগে ঘাস আবাদ করতে হবে। আচ্ছা, তার কারণ আপনার যদি খাদ্য উৎপাদন ঠিক না থাকে, তাহলে আপনি কোনো কিছুতে প্রফিট করতে পারবেন না। আমার পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে, প্রায় 2 একর মাটিতে আমার এই ফ্রিজিয়ান গরুকে খাওয়ানোর জন্য যে নিপিয়ার যে ঘাসটা, এটা প্রায় 2 একর মাটির উপর লাগা আছে। আচ্ছা আচ্ছা, আর দানাদার খাবার কিছুই খাওয়ান নাকি? হ্যাঁ, খাওয়াই। কি খাওয়ান? ভুসি খাওয়াই, ভুসি, খুদের ভাত খাওয়াই। আচ্ছা, খুদের ভাত। তারপরে আপনার যে আমি খাদ্য নিজে তৈরি করি। আচ্ছা, কি কি দিয়ে তৈরি করেন? এটা আপনার যে ধান আছে, ধান দেই, গম দেই, ভুট্টা দেই, তারপরে আপনার যে খেসারির ডাল আছে এটা দেই, অত কিছু বুট দেই। আসলে দানাদার খাবার তৈরি করলে, আপনি যদি তৈরি করেন, এটা প্রতি কেজিতে কয় টাকা করে পড়ে? মানে ভালো করে যদি তৈরি করা হয় তাহলে আপনার প্রায় 35 টাকা কেজি পড়ে যায়। দিনে প্রায় 30 কেজি খায়। 30 কেজি খাবার প্রতিদিন? হ্যাঁ, 30 কেজি। হ্যাঁ। আচ্ছা, এটা কয়বার খান? 3 বার। 3 বারে? হ্যাঁ। কখন কখন দেন এটা? সকাল, দুপুর আর রাত্রে। আচ্ছা, আমরা এই বড়টার খাবারটা একটু নিলাম এই কারণে, মানুষ ভাবতে পারে যে আসলে এত বড় গরুটা খায়টা কি, তাই না? এই কারণে নেওয়া। আর এখন অন্যান্য সকল গরু, আপনার যে গাভীগুলো দেখলাম আমরা, সেই গাভীগুলোকে আপনি কি কি খাবার দেন? ওগুলা শুধুমাত্র মানে ঘাস খাওয়াই। আর দানাদার? দানাদার খাবার বলতে গাভীর ক্ষেত্রে ঘাসের বিকল্প কিছু নাই। আচ্ছা, দানাদার খাবার আমি খুব তেমনটা ব্যবহার করেন না, যেহেতু আমি ওগুলাকে মোটা তাজাকরণের কোনো ইয়া করি নাই। আচ্ছা, সেক্ষেত্রে দানাদার খাবারটা অতটা প্রয়োজন মনে করি না। আচ্ছা, এখন আপনার কাছে আমার একটা খুব জানতে ইচ্ছা করছে যে অনেকেই বলছে যে ডেইরি ফার্মে লস, দুধ এখন গাভীওয়ালা লস, যেহেতু খাদ্যের দাম বেশি। জি। আচ্ছা, আবার অনেকেই মানে এইটার পক্ষপাতী, আবার অনেকে করে না, আবার অনেকে ফ্যাটেনিং এ যায়, অনেকে বাছুর বড় করে। তো আপনি কেন ডেইরি ফার্মের দিকে গেলেন? আসলে ডেইরি ফার্ম অনেকে যেটা বলে যে লস, হ্যাঁ এটা সত্য বলছে, ডেইরি ফার্ম লস। তার কারণ খাদ্যের যে দাম, এই খাদ্যের দাম অনুযায়ী ডেইরি ফার্মে লস আছে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে বিকল্প কিছু মানে কৌশল অবলম্বন করতে হবে, যেমন নিজের সাশ্রয়ের জন্য। হ্যাঁ, যেমন আমি যদি মানে খাদ্যটা পুরোপুরি মানে কিনে খাওয়াই, তাহলে সেক্ষেত্রে কস্টিংটা অনেক বেড়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে আমরা উঁচু জমিতে যদি ভালো ঘাস আমরা রোপণ করি, তাহলে দেখা যাচ্ছে যে ঘাস আর খড়
এটা কিন্তু খুব একটা কিন্তু মানে দাম কিন্তু নয়। আচ্ছা। আর একটা গাভী আপনি দানাদার খাবার যদি খাওয়ান না কেন, ঘাসের বিকল্প নাই। আপনি ঘাস দিয়ে যেরকম দুধ উৎপাদন হবে, আপনি দানাদারে কিন্তু সেরকম দুধ উৎপাদন করতে পারবেন না। আসলে যে ধরেন একটা গাভী 15 লিটার দুধ দেয়, আপনার তো এরকম গাভী কয়েকটা আছে। জি। এই 15 লিটার গাভীর দুধের মানে দেওয়ার জন্য ওই গাভীটাকে আপনি কি কি খাবার দেন বা দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এখানে খাবারের বিষয়টা আমি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াই প্রথমত, আর দ্বিতীয়ত যখন পানি খাওয়াই তখন ভুসি থাকে, তারপরে আপনার ফিড খাওয়াই কিছু দানা মানে বাজার থেকে কিনে ফিড হালকা, একেবারে হালকা। আচ্ছা। জি হ্যাঁ, এটা নারিশ, ভালো রেজাল্ট দেয় তো? হ্যাঁ, মোটামুটি ভালো। আচ্ছা, তাহলে আর ফিড কতগুলো দেন? ফিড মানে সীমিত দেই, পানিটা যেন ভালো মতো খাই, যেহেতু কাঁচা ঘাস খায় তো সেক্ষেত্রে মানে পানির পিপাসাটা অত থাকে না, কিছু দেই। আচ্ছা, না আপনি 15 লিটার যখন দুধ দিচ্ছে তার পিছনে খরচ হচ্ছে কত? আমার শোনার উদ্দেশ্যটা এই জায়গাটাই। টাকার হতে পারে 2 কেজি বা 2.5 কেজি বা 1 কেজি। একটা গরুকে দেখা যাচ্ছে যে দিনে মানে যে মানে দানাদার যে খাবার খাওয়ায় এটা 100 টাকা। 100 টাকা দানা মানে 2 কেজি 2.5 কেজি। হ্যাঁ, এরকম। আপনার যে বানানো ফিডটা সেটাও তো রেখে দেন নাকি? না, ওইটা গাভীকে দেন না? না, ওগুলো গাভীকে দেয় না, ওটা শুধুমাত্র সারদের জন্য। সারের জন্য। এখন এই যে দুটো সার আছে এগুলোকে তো অবশ্যই খাওয়ান, তবে ওগুলোকে কি পরিমাণে খাওয়ান? এই সবচেয়ে বেশি খাওয়ায়, যেহেতু মানে ওদের তুলনায় এর মানে ওজনটা বেশি, ওজনটা অনেক বেশি এবং আকারটা অনেক বড়, সেক্ষেত্রে ওদের থেকে এর খাদ্যটাও 3 গুণ হতেই হবে, বেশি খাওয়াতে হবে। বেশি হবে। পরামর্শ শুনলে আগামী দিনে যারা খামার করতে চায় তারা উপকৃত হবে। তাহলে আমি বলবো যে একটা খামার একটা মানুষের বেকারত্ব দূর করতে পারে। এখানে একটা খামার শুধু করতে গেলেই নয়, এই খামার করতে গেলে এই খামারের কিছু পূর্ব শর্ত আছে। যেমন সেটা হচ্ছে যে এই খামার সম্পর্কে অভিজ্ঞতার প্রয়োজন আছে। আচ্ছা, এই আমি যদি অভিজ্ঞতা না নিয়ে যদি খামার করি তাহলে অবশ্যই এখানে আমার মানে লস আসতেই হবে। আপনি কি কখনো লস করেছেন? লস বলতে আমি যখন খামার তৈরি করি তখন তো খাদ্যের দাম এত পরিমাণ ছিল না। আর প্রথম অবস্থায় মানে আমার ওই মোটা তাজাকরণের একটা ছিল, প্রজেক্ট ছিল, কিন্তু ওর থেকে আমি মানে এই গাভীর মধ্যে চলে আসি। আচ্ছা, হ্যাঁ, আমরা একটা পর্যায়ে কথা বলছিলাম ওই জায়গাটায় যে গাভীর প্রতি আপনি কেন? আমি এই গাভীতে আসলাম এই জন্য যে যখনই আমি গাভী করি তখন এখানে আমার মানে মন মতো আমি ভালো সিমেন্ট দিতে পারি। আচ্ছা। আর সেখান থেকে আমি ভালো জাতের গরু উৎপাদন করতে পারি, এবং মানে এই উৎপাদনকৃত গরুটা যদি সেটা ষাঁড় হয় তাহলে আমি আমার নিজের খামারেই রেখে দেই, আর যদি সেটা বকনা হয় তাহলে ওটাও আমি আমার নিজের খামারেই রেখে দেই। দেখা যাচ্ছে যে যদি ষাঁড় হয় তাহলে দেখতে পাচ্ছেন মানে তার আকার আকৃতিটা মাত্র এত অল্প সময়ের মধ্যে এরকমটা। আর যদি সেটা যদি বকনা হয় তাহলে সেখান থেকে ভালো দুধের উৎপাদন হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি এই গাভীর মধ্যে না থাকি তাহলে কিন্তু ভালো জাতের ভালো মানের গরু কিন্তু আমি উৎপাদন করতে পারতেছি না। তার কারণ হাট থেকে যখন আমি গরু কিনে আনবো, একটা বাছুরের কথা বলি, একটা ষাঁড় আমি ভালো, আমার এই ষাঁড়টাই প্রথম যখন বাছুর ছিল তখন আমার কাছ থেকে আমাকে 3 লাখ টাকা বলছে, 3.5 লাখ টাকা বলছে আমি দেইনি। কত মাসে ওটা? এটা প্রায় 7-8 মাস হবে। আচ্ছা, এরকমটা। তাহলে এখন 7-8 মাসের একটা বাছুরকে যদি আমি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসি দেখা যাচ্ছে যে আমি ওটাকে আবারও খাওয়াচ্ছি, সেক্ষেত্রে এটা বড় করতে করতে একটা কস্টিং অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে এখান থেকে যে ভালো কিছু মানে ডেভেলপ করাটা এটা আমার মতে খুব একটা লাভজনক হবে না। উৎপাদনকৃত বাড়ি থেকে যে নিজের গাভী থেকে যে ষাঁড় আসবে বা যে বকনা আসবে, এখান থেকে ভালো দুধ আশা রাখা যায় এবং ভালো মাংসের ষাঁড় আশা রাখা যায়। এখানে যে যোগ্যতাটার প্রয়োজন সেটা হচ্ছে যে খামার করতে গেলে যে একটা খামারির যে সমস্ত যোগ্যতাগুলো অভিজ্ঞতাগুলো প্রয়োজন, অবশ্যই ভালো কোনো খামারির কাছ থেকে পরামর্শ নিতে হবে। এবং আপনার যে আমাদের উপজেলায় যে পানি সম্পদ অফিস আছে সেখান থেকে অনেক অভিজ্ঞ গুণীজনরা আছে, তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবে। আবার ওখানে প্রশিক্ষণও দেওয়া হয় যে কিভাবে আপনার মোটা তাজাকরণ করবেন, কিভাবে আপনার দুধ উৎপাদনের গাভী করবেন। সেক্ষেত্রে সব মিলে আর কি ভালো পরামর্শ নিয়েই ভালো কিছু করা সম্ভব।
আচ্ছা, আমরা কিন্তু এখনো আপনার কাছ থেকে ওইটা উত্তর পেলাম না যে মোটা তাজাকরণ এবং এই গাভী পালনের মধ্য দিয়ে আপনারা একটু বলেছেন যে এখানে ভালোভাবে মানের গরু পাওয়া যায়, হ্যাঁ, ভালোভাবে তৈরি করা যায় অনেক কিছুই। তাহলে কি আমরা মোটা তাজাকরণ যারা করে তারা লস করছেন? না, আমিও মোটা তাজাকরণ করবো, আমারও মানে প্ল্যান আছে। আমি অটোমেটিকলি একটা খামারের প্রিপারেশন তৈরি করছি, ওটাতে শুধুমাত্র মানে মোটা তাজাকরণেরই আমার গরু থাকবে। আচ্ছা, তো আমি এতগুলা যেহেতু আপনার গরু, সেভাবে একটা একটা করে গরু লাভ আমি ধরলাম না। জি, তো আপনার বছর শেষে তো একটা আয় আসে এখান থেকে। হ্যাঁ, অবশ্যই আসে ইনশাল্লাহ। এই আয়টা কি আসলে ভাবে আপনি বলতে পারবেন বা বলার ইচ্ছা আছে আপনার? হ্যাঁ, বলা যাবে। আচ্ছা, একটু বললে আমার মনে হয় অনেকেই এটা নিয়ে আপনার উৎসাহ পেতে। বাৎসরিক আয় মনে করেন যে আল্লাহর রহমতে প্রায় 15-20 লক্ষ টাকা। আবার একটু বলেন। 15-20 লক্ষ টাকা। আচ্ছা, এটা কোন কোন পারপাস থেকে আসে? এটা আপনার সার থেকে আসে এবং গাভী থেকে আসে। আচ্ছা, সার, গাভী, বাছুর, দুধ, হ্যাঁ, এভরিথিং সব মিলে আপনার 15 থেকে 20 লক্ষ টাকা আসে। আসলে আমার এখানে তো সেক্টর দুইটা, একটা হচ্ছে গাভীর সেক্টর, ডেয়ারি সেক্টর, আর একটা হচ্ছে সার। এখানে গাভী থেকে আমি দুইটা জিনিস পাই। আচ্ছা, একটা হচ্ছে ভালো সার পাচ্ছি, আর একটা হচ্ছে ভালো জাতের বকনা বাছুর পাচ্ছি। তো এখন আপনি বলেন, তাহলে খামার কি টেকসই কর্মসংস্থান হতে পারে? জি, অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। এখন তাহলে একটা ছেলে যদি পড়াশোনা শেষ করলো, চাকরি পেল না, চাকরি হচ্ছে না, তারা বেকারত্বের যে কঠিন যে জগদ্দল পাথরটা তারা ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বলবো যে মানে দেখা যাচ্ছে যে বর্তমান ভালো চাকরি নিতে গেলে অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ, দেখা যাচ্ছে যে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা মানে ইনভেস্ট করে একটা চাকরি নিতে হচ্ছে। তো ওইটা একটা মানে দেখা যাচ্ছে যে অন্যের গোলামি করা আমার মতে আর কি। তো এই টাকাটা যদি সে নিজে একটা খামার পরিচালনা করে যদি একটা নিজের খামারের মালিক হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে সে এই একটা খামার থেকেই তার একটা চাকরি থেকে সর্বোচ্চ কত বেতন আসবে, 10-20-50 হাজার টাকা। কিন্তু সে যদি একটা খামার করে, তাহলে দেখা যাচ্ছে যে সেখান থেকে 1 থেকে 2 লক্ষ টাকাও কিন্তু মাসে আসা সম্ভব, যদি সেটা ভালোভাবে পরিচালনা করা যায়। তাহলে যুব সমাজের প্রতি আপনি একটা আহ্বান দেন যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমি ইদানিং একটা জিনিস লক্ষ্য করতেছি যে অনেক টাকা পয়সা দিয়ে মানুষ বিদেশ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যায় কিন্তু অনেক প্রতারিত শিকার হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে, দালালের খপ্পরে পড়তেছে এবং অনেক কান্নাকাটি করতেছে। তো আমি বলি ওই সব ভাইদের যে আপনারা মানে এই সব টাকা দিয়ে বিদেশে না গিয়ে আপনারা যদি এই 5-7 লক্ষ টাকা বা 4-5 লক্ষ টাকা, মানে যার অ্যাবিলিটি যেরকম, একটা খামার করতে গেলে 2 লক্ষ টাকা হলে একটা খামার হবে, ছোট হলেও 2 লক্ষ টাকা হলে একটা খামার হওয়া সম্ভব যদি তার প্রিপারেশনটা সেরকম থাকে। তো সেসব ভাইদেরকে বলি আমি যে বাইরে বিদেশ না গিয়ে তারা যদি নিজের উদ্যোগে একটা খামার তৈরি করে, তাহলে আল্লাহর রহমতে মোটামুটি সেখান থেকে ভালো ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, যুব উন্নয়ন অধিদপ্তর নামে একটা দপ্তর আছে, এটা কি আপনার নাম শুনেছেন কখনো? জি, শুনছি। আচ্ছা, এইটাতে কি কি কাজ হয় এটা কি আপনি জানেন? না, আমি এই বিষয়ে অতটা অবগত না। আচ্ছা, তো আপনাকে অবগত করার পাশাপাশি আমার দর্শক ভাই, মানে আমার সম্মানিত দর্শক ভাইদের প্রতি আমি এই আহ্বানটা রাখছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। আর এই অধিদপ্তরের মাধ্যমে দেশের 18 থেকে 35 বছর বয়স্ক সকল যুব এবং যুব নারীকে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। আর এই প্রশিক্ষণ প্রদানের মধ্য দিয়ে এই যুব সমাজটাকে দক্ষ মানব পুঁজিতে রূপান্তর করা হয় এবং ওই দক্ষ মানব পুঁজি একটা দেশের উন্নয়নের মূল চাবি। আর সেই লক্ষ্যে কাজ করছে যুব উন্নয়ন। তো ভাই, এই পাশাপাশি আমার দর্শক ভাইদের পাশাপাশি আপনাকেও বিষয়টা জানাই দিলাম, আপনার এলাকায় যদি কোনো এরকম কোনো যুব ভাই থাকে তাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তরে পাঠিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ। আর সর্বশেষে আপনার কাছে আমার একটু বলবেন যে আসলে যুব সমাজ আজকে কোন দিকে যাচ্ছে, সেদিক থেকে কি ফিরায় এই পথে নিয়ে আসা যায় কিনা? যে অবশ্যই অবশ্যই সম্ভব। আচ্ছা, অবশ্যই সম্ভব, এটা আরো বেশি সম্ভব আপনাদের মাধ্যমে। আচ্ছা, আপনারা যেভাবে এই যে খামারে খামারে ঘুরতেছেন এবং যে সমস্ত প্রচারণা করতেছেন,
এগুলো দেখে অনেকে আশ্বস্ত বোধ হবে এবং একটা খামার করতে অবশ্যই উৎসাহিত হবে। আমি আপনাদেরও দোয়া করি, আল্লাহ আপনাদের সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আগামী দিন আপনার পরিকল্পনা কি? আগামী দিন ওই যে বললাম মোটা তাজাকরণ, এর পাশাপাশি একটা মোটা তাজাকরণের খামার করব। আচ্ছা, এবং মোটামুটি মানে বড় সারে আর কি। এটা মোটামুটি মানসিক প্রস্তুতি নেওয়া হয়ে গেছে? হ্যাঁ ইনশাল্লাহ মানসিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আর্থিক? না, আল্লাহর রহমতে আর্থিক প্রস্তুতিও ইনশাল্লাহ আছে। আমরা কি নাম আপনার? সুনীল। আপনি তো গরু দেখাশোনা করেন? হ্যাঁ জি। তাই তো, কতদিন থেকে? বছর 4 হবে। তাই? হ্যাঁ। তো আসলে খামার তো ভালো নাকি? লাভ হয়? খামার ভালো, ঠিক আছে, খামার ভালো। আপনাদের একান্ত চেষ্টায় কিন্তু এই ভাই, আমার উদ্যোক্তা ভাই কিন্তু ভালো থাকবে। আপনারা ভালো করে না করলে, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বেতন টেতন তো সংসার চলে তো? হ্যাঁ আচ্ছা চলে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ থাক। তো আপনার মতো এখানে আর কয়জন আছে? 2 জন আছে, 2 জন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ অসুস্থ ওনারা আসেনি, একজন আসেনি। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। তাই তো গরু ময়লা দেখলাম ওই পাশে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা আশা রাখছি আপনার এই খামারের কলেবর উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই প্রত্যাশা রাখছি। এবং আপনি আমাকে কষ্ট করে এত সময় দিলেন। যদি আপনার এই পরামর্শ, যদি আপনার এই প্রতিবেদন দেখে একটা যুব ভাই বা একটা যুব নারী উপকৃত হয়, তাহলে আমরা সার্থক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।